একজন নারীর জীবনে তার গর্ভাবস্থা কিন্তু সবথেকে সুন্দর একটা সময়। একজন মা যদি সুস্থ থাকেন তবেই তিনি কিন্তু একটা সুস্থ শিশু পৃথিবীতে নিয়ে আসতে পারেন। সুতরাং মায়ের সুস্থতার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ আমরা এই বিষয়গুলো নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে হরমোন বার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর তানজিনা হোসেন, বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, গ্রিন ল্যাব মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর ফারিয়া আফসাদা, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বার্ডেন জেনারেল হসপিটাল। ম্যাম, আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস, যেটা আমরা বলছিলাম যে আসলে একটা নারীর জীবনে বা একটা মায়ের জীবনে কিন্তু গর্ভাবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এবং সেই সাথে সুন্দর সময় বলা যেতে পারে। এই বিষয়ে আমি প্রথমেই ডক্টর তানজিনা হোসেন আপনার কাছে একটু জানতে চাই যে গর্ভকালীন ডায়াবেটিস বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নারীদের জন্য, কারণ হচ্ছে প্রত্যেকটা নারীকেই এই সব বিশেষ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। তো গর্ভকালীন ডায়াবেটিস বলতে আমরা সেটাই বুঝি যে নারীটির আগে কখনোই ডায়াবেটিস ছিল না, কিন্তু তিনি গর্ভাবস্থায় আসার পর, অন্তঃসত্ত্বা হবার পর সেই ডায়াবেটিসটি যখন দেখা দেয় তখন সেটাকে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়। এটি শুধুমাত্র নারীদের জন্য বিশেষ এক ধরনের ডায়াবেটিস, এটা কিন্তু অন্য ডায়াবেটিসের চাইতে আলাদা। এই জন্য এর আলাদা নামও আছে, এটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস। সাধারণত গর্ভকালীন 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এই ডায়াবেটিসটি ধরা পড়ে এবং গর্ভকালীন সময়ে নানা রকমের হরমোনাল পরিবর্তন হয়, অনেক রকম হরমোনের লেভেল বাড়তে থাকে এবং যাদের ঝুঁকি আছে, যাদের আগে থেকেই কিছু ঝুঁকি ছিল, আমরা এটা নিয়েও আলোচনা করব ঝুঁকিগুলো কি, তাদের তখন দেখা যায় যে একটা লেভেল, একটা মাত্রা যখন ছাড়িয়ে যায় তখনই আমরা তাকে বলি যে তিনি গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। ফারিয়া আফসা ম্যাম, আপনার কাছে একটু জানবো, এই যে ম্যাম বলছিলেন যে গর্ভকালীন ডায়াবেটিস যেটি আসলে অন্যান্য ডায়াবেটিসের তুলনায় একটু ভিন্ন, তো এই যে একটু ভিন্ন আমরা বলছি, ভিন্নটা আসলে আমরা কেন বলছি, কেন অন্যান্য ডায়াবেটিসের সাথে এই গর্ভকালীন ডায়াবেটিসটাকে আমরা আসলে একসাথে করতে পারছি না? ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। আমরা যদি ডায়াবেটিসের ভাগগুলি দেখি, কত রকমের ডায়াবেটিস আছে, তাহলে তার মধ্যে একটা রকম হচ্ছে এই জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস। কিন্তু আমি বলবো এটা অবশ্যই অন্যান্য ডায়াবেটিসের থেকে একটু ভিন্ন। সেই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থেকে শুরু করে কত হলে আমরা বলবো ডায়াবেটিস থেকে শুরু করে টার্গেট এবং ব্যবস্থাপনা এবং ঝুঁকি সবগুলিই কিন্তু আলাদা। কারণ অন্যান্য ক্ষেত্রে আমাদের যে ডায়াবেটিসটা থাকে সেটা একজনের জন্যই ঝুঁকি, একজনের জন্যই ট্রিটমেন্টটা, কিন্তু আমাদের এই গর্ভকালীন ডায়াবেটিসটা কিন্তু বাচ্চা এবং মায়ের দুইজনের টার্গেটটাকেই অ্যাচিভ করতে হবে। বাচ্চার যেন গ্রোথটা ঠিক থাকে, আবার মায়েরও যেন কোনো জটিলতা না হয়, বাচ্চারও কোনো জটিলতা না হয়। সুতরাং এই প্রত্যেকটা দিক থেকেই কিন্তু অন্যান্যদের ডায়াবেটিস থেকে গর্ভকালীন ডায়াবেটিসটা ডিফারেন্ট। যেমন আমরা যে ওজিটিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে বলি, সেখানে আমাদের অন্যান্যদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে খালি পেটে 6-এর নিচে নর্মাল এবং খাবার পরে 7.8-এর নিচে নর্মাল। কিন্তু এখানে এই প্রেগনেন্সি ডায়াবেটিসে বা জেস্টেশনাল ডায়াবেটিসে খালি পেটে 5.1-এর উপরে থাকলে অথবা গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যে রিপোর্টটা 8.5-এর উপরে থাকলে, যে কোনো একটা যদি ক্রস করে তাকেই আমরা গর্ভকালীন ডায়াবেটিস বলি। আবার টার্গেটের ক্ষেত্রেও কিন্তু একটু স্ট্রিক্ট আমরা, কারণ এখানে আসলে আমরা দুইজনকে কমপ্লিকেশন ফ্রি রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে এখানে খাওয়ার আগে বা পরে যেই টার্গেটটা সেটা অন্যান্যদের থেকে একটু স্ট্রিক্ট। খালি পেটে যেমন রাখতে হয় 5.5-এর নিচে, প্রায় 5.3-এর নিচে, আর খাবার পরের টার্গেটটা থাকে 6.7 নিচে, যেটা কিন্তু অনেক কম। অন্যান্য নন প্রেগনেন্টদের থেকে এই টার্গেটটা কিন্তু অনেক কম। তারই প্রসঙ্গে আমি তানজিনা ম্যাম আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে গর্ভকালীন ডায়াবেটিসে মায়েদের যে ডায়াবেটিসটা হচ্ছে, ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে, কখন আসলে ওজিটিটি টেস্টটা করা উচিত, কোন সময়টাতে? এটা নির্ভর করে যে ওই নারীটির ঝুঁকি কেমন। এর মধ্যে আমরা আলোচনা করেছি যে কিছু ঝুঁকিপূর্ণ নারী আছে যাদের রিস্ক ফ্যাক্টর বেশি, হাই রিস্ক প্রেগন্যান্সি যেটা আমরা বলছি, যেমন যাদের বয়স একটু বেশি বয়সে তারা বাচ্চা নিচ্ছেন, যারা আগে থেকেই একটু মোটা, স্থূল বা ওবেসিটিতে ভুগছেন, ওজন বেশি ছিল,
যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, বাবা মা বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ডায়াবেটিসের ইতিহাস আছে, যাদের আগে থেকে কিছু হরমোনাল সমস্যা যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম এইসব রোগ আছে, বা যাদের আগে বর্ডারলাইন ডায়াবেটিস ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের আগের প্রেগনেন্সিতে গর্ভকালীন ডায়াবেটিস ছিল, তারা সবাই ঝুঁকির মধ্যে পড়েন। যদি এরকম উচ্চ ঝুঁকিপূর্ণ থাকেন তাহলে আমরা বলবো যে যখনই তিনি প্রেগনেন্ট হন বা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় তাহলে তার একটি ডায়াবেটিস পরীক্ষা প্রথমেই করিয়ে নেওয়া উচিত। আর যদি এটা নেগেটিভ থাকে তাহলে রুটিনলি যেটা আমরা করে থাকি 24 থেকে 28 সপ্তাহের মধ্যে প্রত্যেকটি নারীর তার ঝুঁকি থাকুক আর না থাকুক তার ওজিটিটি পরীক্ষা করা উচিত। আর যদি অনেক ঝুঁকি থাকে তাহলে শুরুতেও একটা করা উচিত। আচ্ছা, অর্থাৎ আপনি বলছেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে ওজিটিটি টেস্টটা করা উচিত, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে প্রাথমিক অবস্থায় অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে হয়তো নর্মাল ব্লাড সুগারটা টেস্ট করা হয়, কিন্তু ওজিটিটি টেস্টটা করা হয় হয়তো সেকেন্ড ট্রাইমেস্টার অথবা 24 সপ্তাহের পর, ট্রাইমেস্টারের ক্ষেত্রে 24 সপ্তাহের দিকে গিয়ে করা হয়। আসলে আমাদের একটা অভ্যাস হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা র্যান্ডম হঠাৎ করে যখন এলেন তখন একটা ডায়াবেটিস চেক করি, এটাতে কিন্তু অনেক মিস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ র্যান্ডম ব্লাড গ্লুকোজ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, উনি কি খেয়েছেন, কতক্ষণ আগে খেয়েছেন, এগুলো তো জিজ্ঞেস করা হয় না তখন। সেজন্য আইডিয়াল টেস্ট আসলে এখনও ওজিটিটি, মানে সকালবেলা খালি পেটে রক্ত দেওয়া এবং তার 2 ঘন্টা গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে রক্ত দেওয়া, এটা যদি আমরা করতে পারি তাহলে কোনো রোগীকেই মিস করব না, মানে প্রত্যেকটা রোগীকেই শনাক্ত করতে পারব। এক্ষেত্রে কারোর যদি নর্মাল প্রেগনেন্সি থাকে, অর্থাৎ তার আগে কোনো ডায়াবেটিস ছিল না, হাইপারটেনশন রিলেটেড কোনো প্রবলেম ছিল না, পরিবারের কোনো সদস্যরও ডায়াবেটিস ছিল না, এক্ষেত্রে তারা কি ওজিটিটি টেস্টটা প্রথম থেকেই করবে? না, আমি যেটা বলেছি যারা বেশি ঝুঁকিমুক্ত ঝুঁকি আছে তারা প্রথমেই একটা করবে, আবার একটা 24 সপ্তাহে করবে। আর যাদের ঝুঁকি নেই তারা চাইলে একেবারেই 24 সপ্তাহে গিয়ে ফাইনালি করতে পারেন। আচ্ছা, এর সাথে আমি একটু যোগ করতে চাই, এই যে ঝুঁকি, এখন এই ঝুঁকিগুলি কিন্তু বেশ পরিবর্তন হচ্ছে, মানে ঝুঁকি বেড়েই চলেছে। কারণ যেমন ডক্টর তানজিনা বলছিল যে আমাদের কিন্তু বেশি বয়সে প্রেগনেন্সি হচ্ছে, এটা একটা ঝুঁকি। আবার এখন এই ঝুঁকির সাথে একটা ঝুঁকি যোগ হয়েছে, যেই দেশে ডায়াবেটিসের প্রকোপ বেশি, প্রিভ্যালেন্স বেশি, তারাও কিন্তু উচ্চ ঝুঁকিতে। সেই হিসাবে আমরা যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের যে প্রজেকশনে দেখি বাংলাদেশ কিন্তু এখন 8ম স্থানে আছে। হ্যাঁ, সুতরাং এই অবস্থায় কিন্তু বাংলাদেশের পপুলেশন অনেক হাই রিস্ক ফর ডায়াবেটিস, এবং বলা আছে তারাই উচ্চ ঝুঁকি হবে যাদের পপুলেশন হাই রিস্কে আছে। তাহলে এখন যেটা আমরা চিন্তা করছি বা বলা হচ্ছে যে বাংলাদেশের মহিলাদের তাহলে প্রেগনেন্সিতে ইউনিভার্সাল স্ক্রিনিং করা উচিত, মানে সবারই আসলে প্রথম ভিজিটে বা প্রথম অ্যান্টিনেটাল ফলো আপে এই ওজিটিটি দিয়ে স্ক্রিনিং করে নেওয়া উচিত। তাহলে একটা কেসও মানে মিস হবে না বা শনাক্ত হবে সঠিক সময়ে। এই যে আপনি বলছিলেন যে বাংলাদেশ 8তম স্থানে রয়েছে, এই ইনফরমেশনটা আমার মনে হয় অনেকেরই অজানা রয়েছে যে আমরা আসলে কতটুকু ঝুঁকিতে রয়েছে, এবং বর্তমানের যে পরিস্থিতি এবং রিসার্চ যেটি বলছে যে আসলে এখনকার যুগে কনসিভ করাটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জের একটা বিষয়, এবং একটা সুস্থ শিশু পৃথিবীতে নিয়ে আসাটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জের বিষয়। সেক্ষেত্রে মাকে সুস্থ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে গর্ভকালীন ডায়াবেটিসটা এখন বর্তমানে অনেক বেশি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে তার বয়স কম কিন্তু তারপরও তার গর্ভকালীন ডায়াবেটিস দেখা যাচ্ছে। এর পেছনে আর কি কি কারণ আসলে থাকতে পারে? ওবেসিটি কি কোনো কারণ হতে পারে? অবশ্যই, কারণ লাইফস্টাইল চেঞ্জটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর এখানে। আমাদের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, আমরা বেশিরভাগ সময় সিডেন্টারি বা বসে থাকার একটা টেন্ডেন্সি থাকছে, এবং ওয়েট গেইন হচ্ছে, এবং এটা কিন্তু আসলে ডায়াবেটিস হওয়ার একটা পূর্বশর্ত এবং সবচেয়ে বড় ঝুঁকি আর কি। সুতরাং এটা যদি আমরা একটু টেক কেয়ার করতে পারি তাহলে কিন্তু অনেকাংশে অ্যাজ এ হোল ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিসও কমবে। এই জন্য যে কোনো মহিলার, এমনকি যারা ডায়াবেটিক মহিলারাও আছেন তাদেরকেও আমরা বলি যে প্রি কনসেপশন কেয়ার সম্বন্ধে যখন আমরা আলোচনা করি, যে তিনি যখন প্ল্যান করছেন যে প্রেগনেন্সি নিতে চান, তখনও কিন্তু আমরা বলি যে একটু ওজনটা স্বাভাবিকে এনে যদি উনি প্রেগনেন্সি প্ল্যান করেন তাহলে ওনার প্রেগনেন্সির সময় ডায়াবেটিস ম্যানেজমেন্টটা খুব সুবিধাজনক হবে। সো এই যে বাড়তি ওয়েটটা নিয়ে মায়েরা অনেক সময় দেখা যায় একটু চিন্তিত থাকে, তার মধ্যে যদি দেখা যায় তার ডায়াবেটিস গ্রো করে, সেক্ষেত্রে সেই মাকে আসলে কি কি বিষয় বিবেচনা করা উচিত সতর্কতার সাথে? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রথমে যে বেসলাইন আমাদের যে ওয়েটটা থাকে, দেখা যায় যে একদম শেষে সন্তান প্রসবের সময় অ্যাভারেজ 10 থেকে 12 কেজি বাড়ে,
আপনি যেটা বললেন আমাদের দেশে দেখা যায় আরো অনেকখানি বেড়ে গেছে, 15 কেজি 20 কেজিও অনেকের বেড়ে যায়। যেহেতু আমাদের আসলে খাদ্যাভ্যাসটা একটু ভিন্ন অন্যান্য দেশের তুলনায়, সেজন্য আমরা কিন্তু দেখেছি যে 20 কেজি পর্যন্ত কিন্তু ওজন বেড়ে যায়। এটার আরেকটা কারণ আছে, গর্ভকালীন ডায়াবেটিস হলে সেই গর্ভস্থ শিশু কিন্তু ওজন বেশি থাকে, মানে তারাও ওভারওয়েট থাকে, সেই বাচ্চার ওজন সহ মায়ের ওজনটা অনেক বেড়ে যায়। অনেকের আবার যে গর্ভস্থ যে লিকুইড পানিটা সেটাও বেড়ে যায় ডায়াবেটিসের কারণে, সেটাও ওজনের ক্ষেত্রে মানে যোগ হয়। আবার শরীরে পানি আসলে সেটাও তো ওজন বাড়িয়ে দেয়। তো আমরা চাই আসলে আদর্শ ওজন বাড়ুক, মানে 10 to 12 কেজি হচ্ছে আদর্শ, এর বেশিও আমরা চাই না, কমও চাই না, এবং বাচ্চার ওজন যেন তার ট্রাইমস্টার অনুযায়ী ঠিকঠাক মতো বৃদ্ধি পায়, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা শর্করা বেশি খেয়ে থাকি, কিন্তু আসলে সুষম খাদ্যের মধ্যে শর্করা, আমিষ, ফ্যাট, ভিটামিন, খনিজের একটা ব্যালেন্স থাকবে। যথেষ্ট আমিষ খেতে হবে, যথেষ্ট শাকসবজি ফলমূল খেতে হবে, ওখান থেকেও অনেক ভিটামিন খনিজ আমরা পাবো। মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজিটা ভিটামিনসের জন্য জরুরি। সেই জন্য আসলে প্রয়োজন হলে একজন পুষ্টিবিদের সাহায্য নিয়ে বা একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাহায্য নিয়ে খাবারের একটা সুষম তালিকা করে যদি কেউ খেতে পারেন, তাহলে তার বয়স, হাইট অনুযায়ী, তার লাইফস্টাইল অনুযায়ী তিনি কাজ করেন কিনা, নাকি ঘরে বসে থাকেন, সবকিছু মিলিয়ে আমরা একটা ডায়েট চার্ট করে দিতে চাই, যে ডায়েট চার্টে বাচ্চার ওজন ভালো থাকবে এবং তারও ওজন অতিরিক্তও হবে না, কমও হবে না, মানে আদর্শ ওজন বজায় থাকবে। আচ্ছা, অনেক সময় কিন্তু অনেক রোগীরা বলে থাকেন যে আমার ওজন খুব একটা বাড়ছে না, এক্ষেত্রে বাচ্চার কোনো অসুবিধা হতে পারে কিনা, এক্ষেত্রে আপনারা আসলে কোন কোন বিষয়গুলোকে আসলে প্রায়োরিটি দিয়ে থাকেন, যে মায়ের ওজন বাড়ছে না কিন্তু বাচ্চার ওজন ঠিক আছে কিনা, সেই বিষয়টি কি আপনারা আসলে বিবেচনা করে থাকেন? দুজনের কাছে একটু জানবো। আমি একটু ফারিয়া আফসানা ম্যাম আপনার কাছে একটু প্রথমে জানবো। অবশ্যই এখানে মায়ের এবং বাচ্চার দুইজনেরই আসলে গ্রোথটা বা ডেভেলপমেন্টটা থাকে। এখানে প্রেগনেন্সিতে আসলে প্রথম ট্রাইমেস্টারে বা প্রথম 3 মাসে মায়ের যে খুব ওয়েট বাড়বে এটা আমরা আশা করি না, দরকারও হয় না, কারণ প্রথম 3 মাসে কিন্তু বাচ্চার খুব গ্রোথ হবে না, মানে ওজন বাড়ার যে গ্রোথটা সেটা হবে না। সুতরাং প্রথম 3 মাসেই মা অস্থির হয়ে যান যে ওজন বাড়ছে না, বরং আমি বলবো যে একটু বমি বা খাবার অরুচি এগুলো থাকার জন্য অনেক সময় কিন্তু ওজনটা 2-1 কেজি দেখা যায় কমেও যায়। সেটা নিয়ে খুব ওয়ারি হওয়ার কোনো কারণ নাই, কারণ যদি তার হেলথটা ঠিক থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তাহলে কিন্তু এটা খুব বড় ইস্যু না। অ্যাজ এ হোল আমরা চাই যে টোটাল প্রেগনেন্সিতে 10 থেকে 12 কেজি ওজন কমুক, এবং বাচ্চার ওজনটাও যেন প্রপারলি যেরকম বাড়া উচিত সেটা দেখে নেওয়া উচিত। এই যে বিভিন্ন অ্যানোমালি স্ক্যান এবং আলট্রাসোনোগ্রামের মাধ্যমে এখন তো ওজনটা দেখেই নেওয়া যায়, গ্রোথটা ঠিক হচ্ছে কিনা এগুলি দেখে নেওয়াটাই জরুরি। প্রত্যেকটা প্রেগনেন্সি এবং প্রত্যেকের প্রেগনেন্সি কিন্তু একটু আলাদা, এক একজনের প্রেগনেন্সি এক এক রকম হবে। আমরা অনেক সময় কিন্তু এই বিষয়টাকে কিন্তু একেবারে গুলিয়ে ফেলি যে তার প্রেগনেন্সির ক্ষেত্রে তার এই ধরনের প্রবলেম ছিল, আমার ক্ষেত্রে সেটা কেন হচ্ছে না বা আমার ক্ষেত্রে কেন এটা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে মনে হয় অনেক বেশি মিসকনসেপশন কাজ করে। ম্যাম আপনার কাছে একটু জানবো, যেমনটি ফারিয়া ম্যাম বলছিলেন যে বাচ্চার ওজন যদি 1.5 কেজির মতো হয়ে থাকে তাহলে সেই বাচ্চাটিকে আমরা সুস্থ সবল ধরে নিতে পারি। অনেক সময় কিন্তু দেখা যায় অনেক মায়েদের প্রিমেচিউর বেবি হয়ে যায়, ওজন হয়তো 2 কেজির নিচে, সেক্ষেত্রে আপনার আসলে পরামর্শ কি সেই বাচ্চাদের প্রতি বা সেই মায়ের আসলে যে টোটাল ট্রিটমেন্টটা কি? এখানে একটু বলে নেই, এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে দেখা যায় যে বাংলাদেশে প্রিম্যাচিওর ডেলিভারির সংখ্যা অনেক, মানে এটি প্রায় অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে, যে সময়ের আগেই অনেক বাচ্চাকে মানে প্রসব করা হয় বা প্রসব হয়ে যায় অথবা সিজার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন বা থাইরয়েডের সমস্যা, অন্যান্য প্রবলেম থাকে, তাদের অনেকেরই প্রিম্যাচিওরলি বাচ্চা হওয়ার মানে সম্ভাবনা বা একটা ঝুঁকি রয়েই যায়, যে দেখা যায় যে যে তারিখ ছিল সেই তারিখের অনেক আগেই তাকে মানে সন্তান প্রসব করানো হয়। তো এই কারণে সেই সন্তানের কিন্তু অনেক ঝুঁকিও বেড়ে যায়। আমরা জানি যে প্রিম্যাচিওর বেবির নানা রকম ঝুঁকি আছে, তার সংক্রমণের ঝুঁকি বেশি, তার নানা রকমের সমস্যা, জটিলতা হতে পারে। সেই ক্ষেত্রে আগে থেকে অবশ্যই ডায়াবেটিস যদি থাকে মায়ের, তাহলে সেটা আগে থেকে প্রি প্ল্যান্ড, কোথায় সন্তানটি ভূমিষ্ঠ হবে, কবে ভূমিষ্ঠ হবে, কার আন্ডারে হবে, এবং সে যে হাসপাতালে হবে সেখানে একজন ভালো শিশু বিশেষজ্ঞ আছেন কিনা বা সমস্ত একটা টিম ওয়ার্ক আছে কিনা, এই জিনিসগুলো আগে থেকেই প্ল্যান করতে হবে। এবং গর্ভকালীন ডায়াবেটিস থাকলে সেটি অবশ্যই হসপিটাল ডেলিভারি হতে হবে, এবং সেটি যদি একটি ভালো টারশিয়ারি কেয়ার হসপিটাল হয় তাহলে আরো ভালো হয়, অর্থাৎ যে হসপিটালে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে সেখানে। আচ্ছা, আমরা প্রেগনেন্সি নিয়ে আরো বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিচ্ছি।
বিরতির আগে আমরা গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, যেমনটি ম্যাম আপনি বলছিলেন যে আসলে গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে যাদের ডায়াবেটিস থাকে, যেসব মায়েদের অনেক সময় দেখা যায় যে ডেলিভারিটা খুব আর্লি হয়ে যায়, প্রিমেচিউর বেবি হয়ে যায়। এখন একটু ফারিয়া আফসানা ম্যাম আপনার কাছে একটু জানবো যে যেহেতু গর্ভকালীন ডায়াবেটিস এবং সেখানে মেডিসিনের নিশ্চয়ই একটা বিশাল একটা রোল রয়েছে, কারো কারো ক্ষেত্রে হয়তো মেডিসিন খেতে হয় ট্যাবলেট ফর্মে, কারো কারো ক্ষেত্রে হয়তো ইনসুলিন নিতে হয়। আপনার কাছে একটু জানবো যে কাদের জন্য আপনারা মেডিসিন প্রেসক্রাইব করেন, কাদের জন্য আপনারা ইনসুলিনটাকে প্রেসক্রাইব করে থাকেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসলে চিকিৎসকদের জন্য এবং যিনি গর্ভকালীন ডায়াবেটিসে আছেন তার জন্য। আমরা মানে এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে বলবো আমাদের একটা নির্দিষ্ট রেকমেন্ডেশনও আছে, গাইডলাইনও আছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশনও আছে যে প্রেগনেন্সিতে যে ডায়াবেটিস, প্রথম আমরা তো অবশ্যই লাইফস্টাইলের কথা বলি, যে জীবনযাত্রা মানে খাবার মধ্যে কিছু পরিবর্তন বলি, যাদের কোনো ঝুঁকি নেই কিছুটা হাঁটার কথাও বলি, যে মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন। কিন্তু তার সাথে সাথে চিকিৎসাটা কিন্তু আমরা সাধারণত একটার মধ্যেই লিমিটেশন, সেটা হচ্ছে ইনসুলিন। প্রেগনেন্সি যে ডায়াবেটিসটা থাকে, গর্ভকালীন ডায়াবেটিসে আমরা কখনোই মুখে খাবার ওষুধ ব্যবহার করি না। কারণ মুখে খাওয়ার ওষুধগুলো এক নাম্বার হচ্ছে প্ল্যাসেন্টা ক্রস করে এবং সেই ক্ষেত্রে বাচ্চার জন্য কতটুকু কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সেগুলি নিয়ে খুব বড় বড় কোনো স্টাডি নাই, কারণ এটা একটা ইথিক্যাল ইস্যু আছে। প্লাস ইনসুলিনটা আসলে সেরকমভাবে প্ল্যাসেন্টা ক্রস করে না এবং বাচ্চার জন্য কোনো ক্ষতিকারক অবস্থায় ফেলে না। সেই জন্য ইউনিভার্সালি কিন্তু আসলে প্রেগনেন্সিতে আমরা ওষুধ ব্যবহার করব একটাই, সেটা হচ্ছে ইনসুলিন। তবে এখানে একটু রুলটা একটু ডিফারেন্ট আছে। যাদের পলিসিস্টিক ওভারি ছিল এবং যাদের বন্ধ্যাত্ব ছিল তাদেরকে আমরা মেটফর্মিন জাতীয় ওষুধটা দিয়ে থাকি আর কি প্রেগনেন্সি প্ল্যানিংয়ের সময়। সেখানে রেকমেন্ডেশনে বলা আছে যে ওনারা প্রথম ট্রাইমেস্টার পর্যন্ত এই মেটফর্মিন ওষুধটা ইউজ করতে পারবেন যদি প্রয়োজন হয়, কিন্তু সেই ক্ষেত্রে অথবা শুরুর দিকে যদি তার দেয়া যেতে পারে, কিন্তু বাকিদেরকে আসলে মুখে খাওয়ার ওষুধের কোনো প্রয়োজন নাই। সরাসরি যদি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না থাকে, টার্গেটে না আসে, তাহলে আমরা ইনসুলিন শুরু করব। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে গর্ভকালীন ডায়াবেটিসে ইনসুলিনটাই হচ্ছে একমাত্র ট্রিটমেন্টের একটা পদ্ধতি, তারই প্রসঙ্গে তানজিনা ম্যাম আপনার কাছে জানবো, ইনসুলিন নেওয়ার প্রতি কিন্তু একটা ভীতি কাজ করে মায়েদের বা যে কোনো নারীদের ক্ষেত্রে, যে ইনসুলিন প্রতিটা বেলায় আমাকে 2বার 3বার 4বার করে পর্যন্ত আমাকে নিতে হচ্ছে। অনেকে প্রশ্ন করে থাকে, রিকোয়েস্ট করে থাকে তার ডাক্তারের কাছে যে ইনসুলিনের বিকল্প হিসেবে কি আমি কি কোনো ওষুধ খেতে পারি? এক্ষেত্রে আসলে রোগীদেরকে আপনারা কিভাবে কাউন্সেলিং করে থাকেন? এটা খুবই আমাদের একটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা আপনি বলেছেন। প্রথমত গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে, এটাও কিন্তু একটা খুব বড় মেন্টাল ট্রমা। আমাদের রোগীরা প্রথমেই যখন রিপোর্ট দেখেন বা রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যান, তখনই প্রথমেই খুবই ট্রমাটাইজড হন। আমার তো ডায়াবেটিস ছিল না, আমার কেন ডায়াবেটিস হলো, এখন আমি কি করব? সবাই ভয় দেখায়, আপনি তো কিছুই খেতে পারবেন না, এই না সেই না। আসলে তা নয়, আমরা তাদেরকে আশ্বস্ত করি যে গর্ভকালীন ডায়াবেটিস খুবই একটা কমন সমস্যা, আজকাল অনেকেরই হচ্ছে, এবং এটাকে যদি আমরা খুব ভালো করে ম্যানেজ করতে পারি, প্রপারলি মনিটরিং করতে পারি, ফলো আপ করতে পারি, তাহলে তিনি নিজেও সুস্থ থাকবেন, তিনি একটি সুস্থ শিশুর জন্ম দেবেন। এই আশ্বস্ত করা বা কাউন্সিলিং করাটা খুব গুরুত্বপূর্ণ। তারপর তাকে আমরা খাদ্যাভ্যাস এবং ওই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটাহাঁটি, এই সম্পর্কে যা যা উপদেশ দেয়া সেগুলো দিয়ে থাকি। তারপরেও যদি ডায়াবেটিস কন্ট্রোল না হয়, তাহলে আমরা আসলে বেশি অপেক্ষা করি না, 1-2 সপ্তাহ অপেক্ষা করার পরই আমরা ইনসুলিনে চলে যাই। ইনসুলিন সম্পর্কে যে ভীতি, সেটা রোগীর একার থাকে না, রোগীর পরিবারের সবাই কিন্তু এ নিয়ে খুব ভয়ে থাকেন যে ইনজেকশন দিতে হবে, কোনো ক্ষতি হবে কিনা। পুরো পরিবার জুড়েই কিন্তু একটা অনুরোধ থাকে যে ইনসুলিনটাকে বাদ দেওয়া যায় কিনা, একটা উদ্বেগ তৈরি হয়। প্রথমেই সবাই রিফিউজ করতে চায়, কিন্তু সবার উদ্দেশ্যে আমরা বলি যে আপনার এবং আপনার সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ যে চিকিৎসা, সেটি হচ্ছে ইনসুলিন। এবং অবশ্যই আপনি নিজের সন্তানের জন্য সবচেয়ে নিরাপদটাই খুঁজবেন, মানে সবচেয়ে নিরাপদ যে ওষুধটি সেটাই তো চয়েস করবেন, তাহলে এটাই আমরা চয়েস করছি। আর দ্বিতীয়ত হচ্ছে ইনসুলিন ইনজেকশন টেকনিক এখন এত উন্নত হয়েছে, নানা রকম ডিভাইসের মাধ্যমে, যেমন কলমের সিস্টেমে, পেন সিস্টেমে, বিভিন্নভাবে যে ডিভাইসগুলি তৈরি হয়েছে সেগুলো কিন্তু অলমোস্ট পেইনলেস, মানে ওগুলো তেমন ব্যথার তৈরি করে না। কাজে 1-2বার দিলেই ভয়টা কিন্তু চলে যায় যে না, আসলে এটা ততটা বেদনাদায়ক নয়। হ্যাঁ, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের অভিজ্ঞতায় সাধারণ অন্যান্য রোগীর চাইতে গর্ভকালীন ডায়াবেটিসের রোগীরা কিন্তু বেশি সচেতন থাকেন। এটা আসলে মায়েদের নিজেদের একটা ইনস্টিংক্ট যে আমার বাচ্চাকে ভালো রাখতে হলে আমাকে এটা করতে হবে।
তো আমরা দেখেছি যে তারা খুব সুন্দর করে মনিটরিং করেন, বাড়িতে ডায়াবেটিস চেক করেন, সেটা লিখে নিয়ে আসেন। তারা বারবার জিজ্ঞেস করেন ঠিক আছে তো, আমার বাচ্চা ভালো আছে তো, আমার সুগার ঠিক আছে। এবং এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যিনি প্রেগনেন্ট মা তিনি যতটুকু না ব্যক্তিগতভাবে সচেতন, তার থেকেও মনে হয় বেশি ডিপেন্ড করে যে তার ডাক্তার তাকে কত চমৎকারভাবে কাউন্সিলিংটা করেছেন, করতে পেরেছেন সেটাও। এবং এটা আসলে তার একা নয়, তার পরিবার শুদ্ধ কাউন্সিলিং করা উচিত। কারণ এই পুরো জার্নিতে তাকে কিন্তু এই যে বারবার মনিটর করা, ডায়াবেটিস মাপা, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা, ইনসুলিন দেওয়া, এগুলোতে তার পরিবারের সাহায্য খুব দরকার। তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা যদি সাহায্য না করেন তাহলে এটা আসলে কোনোভাবেই প্রেগন্যান্সিতে আসলে আমরা এটাই এক্সপেক্ট করি সবসময় যে পরিবারের ভূমিকাটা থাকা উচিত সবথেকে বেশি। এক্ষেত্রে একটু ফারি আফসানা ম্যাম আপনার কাছে একটু জানবো, এই যে ইনসুলিনের বিষয়টা, যেহেতু আপনি বলছিলেন যে ইনসুলিন ছাড়া আসলে দ্বিতীয় কোনো ট্রিটমেন্টের কথা আপনারা ভাবেন না, যারা শহরে রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে ইনসুলিন কেনা, ইনসুলিন পুশ করাটা খুব ইজি হতে পারে, কিন্তু গ্রামাঞ্চলে যে গ্রামের মায়েরা রয়েছে তাদের জন্য নিশ্চয়ই এই ইনসুলিন দেওয়াটা নিশ্চয়ই একটু তাদের জন্য একটু কঠিন হতে পারে। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে আমি বলবো এখন আসলে ইনসুলিন এতই অ্যাভেলেবল, মানে কোনো জায়গায় আর ইনসুলিনের অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নাই। এবং একদম মাঠ পর্যায়ে বা গ্রাম পর্যায়েও কিন্তু ইনসুলিন শেখানোর মতো কোনো সেন্টার বা এরকম আছে। সুতরাং এটা আর এখন আমার মনে হয় বাংলাদেশে কোনো জায়গায় তো একটু ভিন্ন আসলে। হ্যাঁ, তা তো অবশ্যই। সেখানে যে আপনি যেটা বলছিলেন যে কাউন্সিলিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেই চিকিৎসকের কাছে যাবেন উনি কতটুকু ভালোভাবে ওনাকে কাউন্সিলিং করতে পেরেছেন, এটাও অবশ্যই একটা বড় ফ্যাক্টর। যে এতে যে কোনো ভয় নাই, বাচ্চার কোনো ক্ষতি হবে না। কারণ অনেক মাই কিন্তু প্রশ্ন করে যে আমি ইনসুলিন নিব, এটা কি আমার বাচ্চার কোনো ক্ষতি করবে কিনা। কিন্তু এখানে একদম ক্লিয়ারলি তাকে কাউন্সিলিং করতে হবে যে এখানে আপনার ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ হবে এবং তাতে বাচ্চার জন্য ভালো হবে, আপনার জন্যও ভালো হবে। সুতরাং এই জিনিসটা যদি মায়ের নলেজে দেয়া যায় তাহলে কিন্তু আসলে ইনসুলিন নিতে ওনারা কোনো মানে বিলম্ব করেন না। সুতরাং আবার এমনও এখন কিন্তু আসলে অ্যাওয়ারনেস আমি বলবো অনেকটাই আগের থেকে বেশি। একটা ফ্যামিলি কিন্তু চায় তার এই বাসায় একজন মেয়ে প্রেগনেন্ট, তাকে যেন একটু ভালো চিকিৎসা দেওয়া যায়, সেজন্য তারা কিন্তু কনসাল্টও করেন যে আরেকটু কাছের বড় হাসপাতালে যেতে আর কি। তো সেই সময় দেখা যায় যদি প্রপার কাউন্সিলিং এবং ট্রিটমেন্ট করা যায় মহিলা ভালো থাকতে পারেন। যেটি আপনি বলছিলেন যে গ্রামে একজন মহিলা কিন্তু শহরের মতো যখন ইচ্ছা তখন ডাক্তারের কাছে চলে আসতে পারে না, এটা কিন্তু আমাদের শহর বা গ্রাম না, সবার জন্যই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পেশেন্ট এমপাওয়ারমেন্ট। আমি যে আজকে শুধু ইনসুলিনটা লিখে তাকে ছেড়ে দিলাম এটাই কিন্তু হবে না। হ্যাঁ, তাকে আমি গ্লুকোমিটার কিভাবে ইউজ করতে হয়, কিভাবে গ্লুকোমিটার দিয়ে কতদিন পর পর উনি ব্লাড সুগার চেক করবেন, এবং চেক করে শুধু ডায়েরি মেনটেন করলো ডাক্তারকে দেখাবে এটাই না, তার বাসায় চেক করার আমি সাধারণত আমার রোগীদেরকে বলি যে অ্যাটলিস্ট দুইটা উদ্দেশ্য আছে। আপনি বাসায় চেক করে নিজে ইনসুলিন ডোজটা অ্যাডজাস্ট কিভাবে করতে হয়, কমে গেলে কতটুকু কমাবেন বা বেড়ে গেলে কতটুকু বাড়াতে হবে, এটাও আমরা তাকে শিখিয়ে দিই। তাহলে শিখিয়ে দিলে সে কিন্তু, কারণ প্রতি সপ্তাহে সপ্তাহে তো সে আর ডাক্তারের কাছে, সে শহর বা গ্রাম যেখানেই হোক আসতে পারবেন না, তাহলে উনি হচ্ছে নিজেই যেন এম্পাওয়ার্ড হন যে উনি ব্লাড সুগারটা দেখে নিজেই ডোজটা অ্যাডজাস্ট করতে পারবেন। অবশ্যই প্রয়োজনীয় তো চিকিৎসকের পরামর্শ নেবেন, কিন্তু এই ডে টু ডেইলি লাইফে তার হাইপোগ্লাইসেমিয়া বা ব্লাড সুগার হঠাৎ বেড়ে যাওয়া হলে কি করতে হবে এটুক যেন তার জানা থাকে। অর্থাৎ সেই প্রেগনেন্ট মাকে ব্যক্তিগতভাবে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং সেই সাথে সেই জ্ঞানটুকুও থাকতে হবে যে যেটা আপনি বলছিলেন যে ইনসুলিন অ্যাডজাস্ট করার বিষয়টি, যদি কোনো কারণে সুগার যদি বেড়ে যায় তাহলে সেই ইনসুলিনের পরিমাণটাও তাকে বাড়িয়ে দিতে হবে। সেই বিষয়ে আমি তানজিন হোসেন ম্যাম আপনার কাছে একটু জানতে চাই যে আপনি আসলে কিভাবে আপনাদের সেই রোগীদেরকে কাউন্সিলিং করে থাকেন, বিশেষ করে যেসব রোগীরা আসলে গ্রাম থেকে আসে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে পেশেন্ট এম্পাওয়ারমেন্টের কথা বললেন আপা, সেটার সাথে হেলথ এডুকেশন বা স্বাস্থ্য শিক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আসলে সব ধরনের রোগ ম্যানেজমেন্টের ক্ষেত্রেই। মানে রোগীটাকে এই বিষয়ে শিক্ষিত করে তোলা, তাহলে তাকে কেন হয়েছে ডায়াবেটিস সেই ভয়টা ভাঙানো, তাকে কেন ইনসুলিন দেওয়া হচ্ছে সেটাকে এক্সপ্লেন করা, এবং ইনসুলিন কিভাবে দেবেন সেটা শিখিয়ে দেওয়া। যেটা বলা হলো যে ব্লাড গ্লুকোজ দেখে দেখে আপনি সকাল বিকাল দুপুরে ইনসুলিন কিভাবে অ্যাডজাস্ট করবেন, এই যে পুরো জিনিসটা শিক্ষিত করে তোলা হচ্ছে রোগীকে, সেটাকেই বলে হেলথ এডুকেশন। এখন এটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে একজন বিশ্ববিদ্যালয় পাস নারীও কিন্তু ভালো নাও নিতে পারে, আবার একজন ক্লাস 5 পাস মেয়েও কিন্তু এই জিনিসটা শিক্ষাটা ভালো নিতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে সেই মেয়েটির বুদ্ধিমত্তা বা তার যে আগ্রহ, জানার আগ্রহ, এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে অনেক শিক্ষিত মেয়েও কিন্তু ভালো ম্যানেজ করতে পারে না।
আবার একটা গ্রামের মেয়েও কিন্তু খুব ভালো ম্যানেজ করতে পারে। হেলথ এডুকেশন জিনিসটা আলাদা, এটার সাথে আসলে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্পর্ক খুব কম। আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমার রোগীদের ক্ষেত্রে দেখেছি অনেকে পরিবারে যেমন মা হয়তো ওরকম লেখাপড়া জানেন না, কিন্তু তার কিশোরী কন্যা হ্যাঁ ক্লাস 8-এ পড়ে বা 6-এ পড়ে, সে যখন তাকে যখন বলে দেওয়া হচ্ছে, সে খুব সুন্দর করে মাকে ইনসুলিন দিয়ে দিচ্ছে, মাকে ব্লাড সুগার চেক করে সেটা ঠিক করে দিচ্ছে, বা পরিবারে অন্য কেউ হাজব্যান্ড সেটা করে দিচ্ছে। সেটাও আমরা তখন চেষ্টা করি যে পরিবারের অন্যদেরকেও শিক্ষিত করে তোলা যায় কিনা। ডায়াবেটিস যাদের হয়েছে তাদের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট আসলে কেমন হওয়া উচিত বা কিভাবে আপনারা দিয়ে থাকেন? প্রথমে আমি একটু ফারিয়া ম্যামের কাছে একটু জানবো। প্রেগনেন্সি ডায়াবেটিসের কথা যদি বলি, তাহলে প্রেগনেন্সি ডায়াবেটিসে প্রথমেই আমরা অবশ্যই খাদ্য ব্যবস্থার কথা বলবো। একজন মহিলা বলেন প্রেগনেন্সিতে তো আমার বেশি খেতে হবে, কিন্তু ডায়াবেটিস নিয়ে এখন আমি কিভাবে এটা মেনটেন করব। আসলে একটা প্রেগনেন্ট মহিলার আদর্শ যেই খাবারটা, সেটাই কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া হয় ডায়াবেটিস থাকলেও। শুধু একটা জিনিস হচ্ছে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারটা টোটালি অ্যাভয়েড করতে বলা হয়। এখানে ইম্পর্টেন্ট যে প্রেগনেন্সির আগে যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার ছিল সেটা একটু কমিয়ে এনে প্রোটিন জাতীয় খাবারটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং এইটা যদি উনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু ওনার জন্য একটা আইডিয়াল ডায়েট প্ল্যান এটাই হবে। আর নেক্সট যেটা চলে আসে যে হাঁটবে কি না, পেশেন্ট জিজ্ঞেস করে যে আমরা তো ডায়াবেটিস হলে হাঁটতে বলেন, তাহলে আমি এখন এই গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হয়েছে আমার, আমি হাঁটবো কিনা। প্রথম কথা হচ্ছে যদি গাইনোকোলজিক্যাল বা অবস্টেট্রিক্যাল কোনো কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা এটা আমাদের দেখতে হবে। কিছু কিছু মহিলার থাকে একদম কমপ্লিট বেড রেস্ট বা থ্রেটেন্ড অ্যাবর্শন বা এরকম যদি কোনো ইন্ডিকেশন থাকে, বা আগে বারবার প্রেগনেন্সি লস হয়েছে, তাদের জন্য ব্যাপারটা একদমই আলাদা, তারা রেস্টেই থাকবেন। যদি সেরকম পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে যে ম্যানেজমেন্টটা কি রকম। হ্যাঁ, যদি সেই রকম কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে একজন মা গর্ভকালীন সময় আমরা যে নর্মাল হাঁটার কথা বলি, আমরা বলি মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঘরে সাধারণ যে হাঁটাটা ওরকম একটা হাঁটা উনি কন্টিনিউ করবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রেগনেন্সি ডায়াবেটিসে কিন্তু পোস্টপ্র্যান্ডিয়াল বা খাওয়ার পরে ব্লাড সুগারটা বেশি হওয়ার টেন্ডেন্সি থাকে। সেক্ষেত্রে অনেক সময় এভাবেও অ্যাডভাইস করা হয় যে মেইন মিলের পরে 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে 10-15 মিনিট আপনি একটু হালকাভাবে হাঁটবেন, তাহলে এই যে খাবার পরে ডায়াবেটিস বাড়ার প্রবণতাটা এটা অনেকটা কম থাকে। এই তো গেল লাইফস্টাইল মডিফিকেশন। অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন একটু আগে আমরা বলছিলাম যে সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজটা আমরা পেশেন্টকে শিখিয়ে দিই। এরপরে আসছে ইনসুলিন। অবশ্যই ইনসুলিনই তার চিকিৎসা, এবং ইনসুলিনটা কোন ইনসুলিনটা তার জন্য সুটেবল হবে সেটা কিন্তু আমি শুধু ডাক্তার হিসাবে তাকে আমি কোন ইনসুলিনটা মেডিকেলি ভালো হবে শুধু সেটা না, তার সোশিও ইকোনমিক দিকটাও আমার দেখতে হবে। কোন ইনসুলিনটা উনি কস্ট তার জন্য ঠিক হবে ওইটাও আমার একটু অ্যাসেস করে তাকে আমরা প্রপার ইনসুলিনটা দিব, এবং ডোজটা কখন হবে কিভাবে নিতে হবে এটা সবই শিখিয়ে দেওয়া হয়। এখানে অবশ্যই যেটা ডক্টর তানজিনা বলছিল, একজন হেলথ এডুকেটরের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে উনি হাতে কলমে আসলে দেখিয়ে দিতে পারেন। এই মেয়েটা হয়তো বা জানতোই না আগে কিভাবে ইনসুলিন নিতে হয়, কাউকে কখনো দেখেই নেই। সুতরাং যদি হাতে কলমে শিখিয়ে দেওয়া যায় তাহলে তার জন্য সেটা খুব উপকারী হবে। আচ্ছা, আপনি খুব চমৎকার ভাবে বললেন যে আসলে ম্যানেজমেন্টে কিরকম হওয়া উচিত, কিভাবে আপনারা সুন্দরভাবে বুঝে থাকেন। আমরা আরো বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে ম্যানেজমেন্ট আসলে কেমন হওয়া উচিত গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে। ফারিয়া ম্যাম খুব চমৎকারভাবে বললেন। তানজিনা ম্যামের কাছে একটু জানতে চাই যে ডায়াবেটিক যাদের রয়েছে, গর্ভকালীন ডায়াবেটিস যাদের হচ্ছে, সেই প্রেগনেন্ট মায়েদের ম্যানেজমেন্ট আসলে কি কি হওয়া উচিত? ফারিয়া ম্যাম তো অলরেডি বললেন, আপনার কাছে একটু শুনুন। আমি একটু যোগ করতে চাই, ম্যানেজমেন্টের আরেকটি অংশ হচ্ছে ফলো আপ। তো যখন তিনি তো বাড়িতে নিজের সুগার নিজে দেখেন, সেটা চার্ট করেন, সেই অনুযায়ী তার নিজের কিছুটা দায়িত্ব নিয়ে তিনি ডায়াবেটিস কন্ট্রোল করেন। কিন্তু তিনি যখন আমার কাছে আসবেন বা ডাক্তারের কাছে আসবেন, আমরা কি কি দেখি? আমরা দেখি ওই যে আগে যেটা আলাপ করেছিলাম, তার ওজন ঠিক আছে কিনা, ঠিক মতো বাড়ছে কিনা, তার সুস্থতা আছে কিনা, প্রেশার বাড়ছে কিনা বা অন্য কোনো জটিলতা দেখা দিচ্ছে কিনা। কারণ ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস থাকলে রোগীর উচ্চ রক্তচাপ থাকতে পারে এবং অন্যান্য জটিলতাও আস্তে আস্তে হতে পারে। আমাদের দেখতে হবে যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে, মাঝে মাঝে চেক করতে হবে তার প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে কিনা, বা তার কিডনির অবস্থা কেমন। কারণ গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু কিডনির উপরে অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলে। চোখ পরীক্ষা করাটাও বলা হয় যে জরুরি, কারণ গর্ভকালীন ডায়াবেটিসের কারণে চোখের রেটিনায় পরিবর্তন হতে পারে। তাহলে কিছু কিছু চেক আপ আছে যেগুলো আমরা মাঝে মাঝে তাকে করব যখন তিনি ডাক্তারের কাছে আসবেন। তার ব্লাড সুগারগুলো টার্গেটে আছে কিনা আমরা হয়তো তার চার্ট দেখতে পারি, অন্যান্য পরীক্ষা করতে পারি, রক্তশূন্যতা হচ্ছে কিনা। গাইনোকোলজিস্ট দেখবেন, আলট্রাসোনোগ্রাফি করবেন যে তার অন্যান্য গাইনোকোলজিক্যালি তিনি ভালো আছেন কিনা। তাহলে এটা একটা টোটাল টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের মধ্যে একজন
গাইনি বিশেষজ্ঞ, একজন এন্ডোক্রাইনোলজিস্ট, প্রয়োজন হলে একজন পুষ্টিবিদ, হেলথ এডুকেটর, সবাই মিলে কাজ করলে আসলে একটা ভালো ফলাফল পাওয়া যায়। সেক্ষেত্রে একটা ভালো সুস্থ শিশু জন্ম নেওয়া সম্ভব হয়। তাহলে ম্যানেজমেন্টের অংশ কিন্তু শুধু ট্রিটমেন্ট দিয়ে, প্রেসক্রিপশন দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া নয়, এটা একটা এবং এই যে আপনি চোখের বিষয়টা বলেন, যেটি হয়তো আগে মনে হয় খুব একটা আসলে চেক আপ করা হতো না, কিন্তু এখন কিন্তু সেটা ইনক্লুড করা হয়েছে ফলো আপের মধ্যে, যে চোখ পরীক্ষা করার বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের চোখ, কিডনি এগুলো একটু মাঝে মাঝে পরীক্ষা করা হয়। আচ্ছা, যেসব মায়েদের এই যে গর্ভকালীন ডায়াবেটিসটা রয়েছে তাদের আসলে একেবারে প্রেগনেন্সির শেষ পর্যায়ে কোনো ধরনের কমপ্লিকেশনস যদি আমরা বলি, কি কি ধরনের কমপ্লিকেশনস আসলে হতে পারে? আমরা প্রথমেই টার্গেট নিয়ে আলাপ করেছিলাম যে আমাদের আসলে খালি পেটে 5.3-এর নিচে, খাবার পরে 6.7-এর নিচে যদি আমরা রাখতে পারি তাহলে আশা করে নেই আমরা যে আসলে মা এবং বাচ্চার কোনো জটিলতা হবে না। কিন্তু তা যদি আমরা রাখতে ব্যর্থ হই তাহলে নানা রকম জটিলতা হতে পারে। কিছু হতে পারে শিশুর জটিলতা, কিছু হতে পারে মায়ের জটিলতা। আচ্ছা, মায়ের জটিলতার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা বলেছি, উচ্চ রক্তচাপ, প্রি একলামশিয়া, এইসব সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তার সাথে গর্ভস্থ যে লিকুইডটা কমে যেতে পারে, তরলটা আবার বেড়ে যেতে পারে, এটাও হতে পারে। ইন্ট্রাইউটেরাইন ডেথ বা হঠাৎ করে শেষের দিকে এসে গর্ভস্থ শিশু হঠাৎ মারা যেতে পারে। আচ্ছা, এটাও কিন্তু একটা খুব কমন গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে। তারপর প্রিম্যাচিওর ডেলিভারি তো আছেই, সময়ের আগেই সন্তান প্রসব হয়ে যেতে পারে। মায়ের কোনো ওই যে চোখে বা কিডনিতে প্রবলেম হতে পারে যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে। তাহলে এগুলো হচ্ছে মায়ের জটিলতা। আর গর্ভস্থ শিশুর জটিলতা যেটা বললাম, অ্যাবর্শন হয়ে যেতে পারে, মৃত্যু হতে পারে। জন্মের পরে এই শিশুটির নানা রকম সমস্যা হতে পারে, যেমন জন্মের পরপরই তার হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে গ্লুকোজ কমে যাওয়ার সমস্যা হতে পারে, তার রক্তের ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ কমে যেতে পারে, খিঁচুনি হতে পারে, তার নানা রকম সংক্রমণ বা অন্যান্য জটিলতা হতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস যে মায়েদের থাকে তাদের সন্তানরা আসলে খুব ছোট হয় না, তারা আসলে একটু বেশি বড়ই হয়ে থাকে, ওভারওয়েট হয়ে থাকে। এটাকে আমরা বলি ম্যাক্রোসোমিক বেবি। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা তাই দেখে থাকি যে গর্ভকালীন ডায়াবেটিস যাদের থাকে সেই শিশুর একটু বেশি ওজন নিয়ে জন্মগ্রহণ করে, কারণ তারা মায়ের কাছ থেকে অনেক সুগার পায়, সেটাতে আস্তে আস্তে মোটা হয়ে যায়। এটা কিন্তু মানে স্বাস্থ্যকর মোটা নয়, এটা আসলে খারাপ। এবং এদের দেখা যায় যে ভবিষ্যতে নানা রকম জটিলতা দেখা দেয়। তাহলে আমরা গর্ভকালীন ডায়াবেটিস ঠিকমতো যদি ম্যানেজমেন্ট করতে না পারি তাহলে এটার একটা এফেক্ট কিন্তু বহু দিন পর্যন্ত রয়ে যাবে মায়ের এবং বাচ্চা দুজনের। এই যে আপনি এত ধরনের কমপ্লিকেশনসগুলোর কথা বললেন, তারই প্রসঙ্গে ফারিয়া ম্যাম আপনার কাছে একটু জানতে চাই যে এই যে কমপ্লিকেশনসগুলো হচ্ছে, এই কমপ্লিকেশনসগুলো কি পরবর্তীতে বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে সেই গর্ভস্থ শিশু এবং মায়েরও কি কোনো অসুবিধা হতে পারে কিনা পরবর্তীতে? এটাই কিন্তু আসলে গর্ভকালীন ডায়াবেটিসের সবচেয়ে বড় ঝুঁকি, যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী কী জটিলতা হবে। একজন মহিলার যখন গর্ভকালীন ডায়াবেটিস হলো, তার কিন্তু ভবিষ্যৎ প্রেগনেন্সিতে আবারও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে, এবং ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস বা পার্মানেন্টলি যে ডায়াবেটিস হয়ে যাওয়া, এটারও ঝুঁকি থাকে। আবার যেই বাচ্চাটা আজকে গর্ভস্থ ছিল তারও কিন্তু ভবিষ্যতে বড় হয়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু এখানে একটু বলে রাখি, অনেকেরই একটা ভুল ধারণা আছে যে মায়ের ডায়াবেটিস থাকলে বাচ্চারও কি ডায়াবেটিস নিয়ে জন্ম হবে কি। এটা কিন্তু আসলে মিথ বা ভুল ধারণা। মায়ের ডায়াবেটিস থাকলে বাচ্চা যে ডায়াবেটিস নিয়েই জন্ম হবে এমন কোনো কথা নেই। কিন্তু যেমন একই মহিলার যদি 2টি সন্তান থাকে এবং প্রথম প্রেগনেন্সিতে ডায়াবেটিস ছিল না এবং পরের প্রেগনেন্সিতে তার ডায়াবেটিস আছে, সেই ক্ষেত্রে বলবো যে দ্বিতীয় বাচ্চার কিন্তু বড় হয়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বেশি থাকবে। যেই সন্তানের গর্ভকালীন সময়ে মায়ের ডায়াবেটিস হয়েছে সেই অবস্থায় সেই বাচ্চাটার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বেশি। সুতরাং আমরা বলি এখানে একজনের গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু ভবিষ্যতে 2 জনের ডায়াবেটিস হওয়ার রিস্কটা বাড়ায়। সেই একইভাবে গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধের উপরে আমরা যখন জোর দেই, তখন কিন্তু এই উদ্দেশ্যে নিয়েই আমরা কাজ করি যে সামনে 2 জনের ডায়াবেটিস আমরা প্রতিরোধ করতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় আমার জানার আছে, যেমনটি বলছিলেন তানজিনা ম্যাম কিছু কমপ্লিকেশনসের কথা। সো এই কমপ্লিকেশনগুলো কি শুধুমাত্র ব্লাড সুগার যদি আনকন্ট্রোল থাকে তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে পারে, নাকি তার ডায়াবেটিস থাকলেই তার এই ধরনের সম্ভাবনা একটু বেশি থাকে? এখানে একটু একটা জিনিস লক্ষণীয়, যে যার ডায়াবেটিস নাই তারও কিন্তু আমরা অনেক সময় অনেক জটিলতা পাই। হ্যাঁ, যেমন অ্যাবর্শন বা প্রি-একলামশিয়া একজন নন ডায়াবেটিক মানুষেরও হতে পারে, কিন্তু ডায়াবেটিস থাকলে এটার সাথে কমপ্লিকেশনটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এবং যাদের অনিয়ন্ত্রিত থাকে তাদের জন্যই কমপ্লিকেশনটা বেশি। এবং এর সাথে সাথে কিন্তু আরও কিছু কমপ্লিকেশন, যেমন জন্মগত কিছু ত্রুটি নিয়েও বাচ্চা জন্ম নিতে পারে। এগুলি কিন্তু অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব যদি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে। তাহলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণটা, সঠিকভাবে নিয়ন্ত্রণটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটা যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে অনেকভাবেই আমরা জটিলতাগুলি প্রতিরোধ করতে পারি। আচ্ছা, আমরা এই গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে আরও বিস্তারিত জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে নিচ্ছি আমরা।
বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক ধরনের কমপ্লিকেশনস হতে পারে। আপনারা দুজনে খুব চমৎকার করে বললেন যে আসলে কি কি কমপ্লিকেশনস হতে পারে, কেন ব্লাড সুগার নিয়ন্ত্রণ করাটা আসলে জরুরি। এখন একটু জানবো তানজিনা ম্যামের কাছে যে যখন বেবি ডেলিভারি হয়ে গেল তখন কিন্তু মায়েরা চিন্তা করে যে এখন তো আমার বেবি ডেলিভারি হয়ে গেছে, এখন কি আমার ডায়াবেটিসটা থাকবে কিনা, বা যদি থেকেও থাকে সেক্ষেত্রে তার কি কি বিষয় আসলে বিবেচনা করে চলা উচিত। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মায়েরই এটাই প্রশ্ন থাকে যে সন্তান প্রসব হয়ে যাওয়ার পরেও কি আমার ডায়াবেটিসটা কন্টিনিউ করবে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 10 জনের ক্ষেত্রে 7 জনের বেলায় যে মাত্র সন্তান প্রসব হয় তার ডায়াবেটিসটা আবার নর্মাল, মানে ব্লাড সুগারটা আবার নর্মালে ব্যাক করে চলে আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাকে আর কোনো চিকিৎসা দিতে হয় না, তিনি বাড়ি চলে যান। কিন্তু এটাই শেষ কথা নয়, কারণ তার পুরোপুরি ডায়াবেটিস চলে গেল কিনা, নাকি বর্ডার লাইনে রয়ে গেল, নাকি পুরো ডায়াবেটিস হয়ে গেল, এটা আমরা এই মুহূর্তে বুঝতে পারবো না। সে কারণে আমরা সাধারণত তাকে 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পরে আবার আসতে বলি, আরেকটি ওজিটিটি করতে বলি। সেই ওজিটিটি রিপোর্ট যদি একদমই ভালো থাকে তাহলে ধরে নেওয়া যায় যে তিনি একদমই ভালো হয়ে গেছেন। আর যদি অনেকের ক্ষেত্রে দেখা যায় বর্ডার লাইনে বা প্রি ডায়াবেটিস হিসেবে রয়ে যায়, আবার কারো কারো দেখা যায় ডায়াবেটিসই রয়ে গেছে, তাহলে 3 জনের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম চিকিৎসা হবে। আচ্ছা, তো যাদের ডায়াবেটিস হয়ে রয়ে গেছে তাদের তো ডায়াবেটিস হিসেবে গণ্য করতে হবে এবং তাদেরকে সেভাবে চিকিৎসা দিতে হবে। যাদের বর্ডার লাইনে বা প্রি ডায়াবেটিস হয়েছে তাহলে তাদেরকে স্বাস্থ্য শিক্ষা দিতে হবে কিভাবে তিনি এটাকে কন্ট্রোল করবেন, ডায়েট কন্ট্রোল এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে। আর যারা স্বাভাবিক হয়ে গেছেন এখন তাদের কি করা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টর ফারিয়া যেটা বলেছেন যে ভবিষ্যতে ডায়াবেটিস হবার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি, তাহলে তাদেরকে সেই বিষয়ে সচেতন হতে হবে। কি করে তিনি এই সচেতনতা বাড়াতে পারেন, তার ওজনটাকে তিনি আবার আদর্শ ওজনে ফিরিয়ে নিয়ে আসবেন, যে ওজনটা বেড়ে গিয়েছিল প্রেগনেন্সির সময়। তিনি তার সুস্থ সুষম খাদ্যাভ্যাসটি বজায় রাখবেন যাতে ভবিষ্যতে ডায়াবেটিস না হয়, মানে সেই যে বলেছিলাম একটা সুষম খাদ্যাভ্যাস মেনটেন করা। ফিজিক্যালি যদি তিনি অ্যাক্টিভ থাকেন, সবসময় কাজকর্ম এবং হাঁটাচলার মধ্যে থাকেন, তাহলে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই কমে আসবে। আচ্ছা, আর নিয়মিত একটু চেক আপের মধ্যে থাকবেন, বছরে অন্তত একবার বা 2 বছরে একবার। আর একটু খুব গুরুত্বপূর্ণ, তিনি যদি পরবর্তীতে আবার সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই তার আগে যেন ডায়াবেটিসটা পরীক্ষা করে নেন এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে নেন। এই কিছু জিনিস তাকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে এগুলো যদি তিনি করেন তাহলে তার ভবিষ্যৎটা খুব ভালো থাকবে। ফারিয়া ম্যামের কাছে একটু জানবো যে অনেক সময় দেখা যায় যে বেবি ডেলিভারি হওয়ার পরে মায়েরা যখন ব্রেস্ট ফিড করান তখন দেখা যায় যে মায়েদের, আমরা সায়েন্সও যেটা বলে যে ক্যালোরির ডিমান্ড বা ওভারঅল তার নিউট্রিয়েন্টের ডিমান্ডটা শরীরে অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে মাকে একটু বেশি পরিমাণে খেতে হয়, সেটা সাজেস্ট করা হয়। নিউট্রিশনিস্ট যারা রয়েছে, ডায়েটিশিয়ান যারা রয়েছে, তারা কিন্তু সাজেস্ট করে থাকেন যে প্রোটিন জাতীয় খাবার, প্রচুর শাকসবজি, ফলমূল এগুলো খেতে হবে। তো সেক্ষেত্রে যদি তার খাওয়ার পরিমাণ বেড়ে যায়, আবারও কি সুগার বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এক্ষেত্রে আসলে ম্যানেজমেন্টটা কীরকম হবে? হ্যাঁ, এটা আসলে খুবই সবারই জানা দরকার, কারণ হচ্ছে এই সময় একটা ডিমান্ডও বেশি থাকে, মহিলারও ক্ষুধা বারবার লাগছে এরকমও বলেন আর কি। সেই ক্ষেত্রে আমাদের রিপ্লেসমেন্টটা মনে রাখতে হবে যে আমরা শর্করা জাতীয় খাবারটা একটু কম খাওয়া অ্যাডভাইস করব, কিন্তু প্রোটিন, মাছ, মাংস, ডিম, দুধ এগুলিতে কিন্তু কোনো রেস্ট্রিকশন করব না, কারণ এইটা তাহলে আসলে তার ব্রেস্ট ফিডিংয়ের জন্যও ভালো হবে এবং তার নিউট্রিশনটাও মেনটেন করবে। ফল তো অবশ্যই খেতে পারবেন, একজন ডায়াবেটিস মা অবশ্যই নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণ ফল খেতে পারবেন, সেটাও আমরা অ্যালাউ করব তাকে। শাকসবজির কোনো তুলনাই হয় না, এটা সে যথেষ্ট পরিমাণে খেতে পারবেন, শুধু কিছু কিছু শাকসবজি যেগুলো কার্বোহাইড্রেট বেশি থাকে সেগুলো একটু পরিমাণ মতো খেতে হবে। হ্যাঁ, আর ভাত রুটিটা অবশ্যই একটা লিমিটের মধ্যে থাকতে হবে। এই নিয়মটা যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ওয়েট মেনটেনিং ডায়েটটা যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই তার জন্য ভালো হবে। আচ্ছা, এক্ষেত্রে ফলো আপের কথা বলছিলেন তানজিনা ম্যাম, যে ফলো আপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই ফলো আপটা আসলে কতদিন পর পর বা কত মাস পর পর করা উচিত, অর্থাৎ ব্লাড সুগার টেস্টটা কতদিন পরপর তার করলে তিনি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে না তিনি সেফ সাইডে আসলে আছেন? এখানে আমরা ডেলিভারির সময় থেকেই যদি ধরি, এই যে প্রেগনেন্সি ডায়াবেটিস ছিল, এখানে মহিলাদের 2 রকম আউটকাম হতে পারে। একটা হতে পারে ডেলিভারির সাথে সাথেই তার আর ইনসুলিন প্রয়োজন হচ্ছে না, তাকে আমরা বলি যে, যেটা শুনছিলাম যে 6 সপ্তাহ পরে তাকে আমরা এসে ওজিটিটি করতে বলি। কিন্তু এমনও কিছু মহিলা পাই কিন্তু যাদের প্রেগনেন্সিতে অনেক হাই ডোজে লাগছিল এবং ডেলিভারির পরে ইনসুলিনের ডোজটা অনেক কমে এসছে, কিন্তু বন্ধ করা যাচ্ছে না, তাদেরকে কিন্তু আর আমরা ওই 6 সপ্তাহে ওজিটিটি করব না, তাদেরকে আমরা ফলো আপ করতে থাকবো যেভাবে উনি আগে 7 দিন 10 দিন পর পর বাসায় ব্লাড সুগার করছিলেন এবং ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট করছিলেন, ওভাবেই অ্যাডজাস্ট করতে থাকবেন। টেস্ট করা অথবা নরমাল যে ফার্স্ট টাইম ব্লাড সুগার সেটি আপনারা করবেন, করে তার ইনসুলিনের পরিমাণটা কেমন লাগছে, যদি এমন হয় যে ইনসুলিন তার প্রয়োজন হচ্ছেই, তাহলে কিন্তু ধরে নিব তার এই গর্ভকালীন ডায়াবেটিসটা পুরোপুরি ডায়াবেটিস হয়ে গেছে। আর যাদের ইনসুলিন লাগছে না এখন, তাদেরকে আমরা 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে প্রথম ফলো আপটা বলে থাকি।
এখন এখানেও আবার 6 সপ্তাহের সময় আমরা একটা ওজিটিটি করলাম। এখানে 3 রকমই আমরা শুনছিলাম ডক্টর তানজিনার কাছে, 3 রকমই হতে পারে, নর্মাল হয়ে যেতে পারে, প্রি ডায়াবেটিস আসতে পারে, ডায়াবেটিস আসতে পারে। ডায়াবেটিস হয়ে গেলে তো অবশ্যই ডায়াবেটিসের মতো ফলো আপ করবেন। প্রি ডায়াবেটিস হলে ডায়াবেটিস প্রতিরোধের জন্য উদ্যোগী হবেন, এবং যার নর্মাল হয়ে গেছে তারও কিন্তু বসে থাকলে হবে না। অবশ্যই আমরা বলি যার জিডিএম ছিল তার প্রতি বছরে একবার, যদি নর্মাল থাকে ওজিটিটি, প্রতি বছরে একবার তার স্ক্রিনিং করতে হবে যে আবার ডায়াবেটিস হয়ে গেল কিনা। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তানজিনা ম্যামের কাছে সর্বশেষ জানতে চাই আপনার কোনো পরামর্শ বা টিপস আছে কিনা এই গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে? হ্যাঁ, আমার টিপস আসলে বাংলাদেশের সকল নারীদের প্রতি যারা সন্তান চাইছেন, আপনারা যদি সুস্থ সন্তানের মা হতে চান, এবং নিজের সুস্থতাও জরুরি, আমরা সবসময় সন্তানের কথাই বলি, মায়ের কথা বলি না, মা এবং শিশুর সুস্থতার জন্য অবশ্যই প্রি কনসেপশন কেয়ারটাও করবেন, মানে সন্তান নেবার আগেই নিজের একটা চেক আপ যদি করে ফেলতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর আরেকটি হচ্ছে যে সন্তান গর্ভধারণের পর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা, নিয়মিত ফলো আপ করা, ডায়াবেটিস হয়ে থাকলে সেটি প্রপারলি ম্যানেজ করা, এই জিনিসগুলোর প্রতি সচেতন হওয়া। আচ্ছা, তানজিনা ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ফারিয়া ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করবার জন্য। আপনাকে ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন হরমোন বার্তা। আশা করি আমাদের আজকের যে আলোচনা ছিল গর্ভকালীন ডায়াবেটিস, এই আলোচনা থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছেন যে আসলে গর্ভকালীন ডায়াবেটিসে একজন মায়ের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সেটির উপরেই কিন্তু নির্ভর করে একটা গর্ভস্থ শিশুর সুস্থভাবে জন্মগ্রহণ করা। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।